ফিরে যাই আমাদের আজকের অতিথি অভিনেতা রাফসান ইমতিয়াজের কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। শুরুতে যেটা বলছিলাম যে অভিনয় করছেন এবং বেশ নতুন একটি মুখ হিসেবে আপনার আত্মপ্রকাশ ঘটেছে বলা যায়। কতদিন ধরে কাজ করছেন? আমার অভিনয়ের জার্নিটা শুরু হয়েছে 2022 থেকে। ছোট ছোট করে কাজ করতাম, তো মোটামুটি একটু ভালো রকমভাবে বলতে লিড হিসেবে কাজ করেছে 2023 থেকে। এই আর কি জার্নিটা চলছে। বলা যায় যে 3 বছরের যাত্রা, তবে পরিপূর্ণভাবে একদম ভালো রকমভাবে কাজ করছি 2023-এর মে মাস থেকে। 2 বছর 3 বছর যাই হোক না কেন, সেটা আসলে একেবারে নতুনের জার্নি হিসেবেই বলা যায় বলা যায়। একজন নতুন মুখ। হ্যাঁ, নতুন মুখ হিসেবে কাজ করছেন যখন, তখন কোনো বাড়তি চাপ অনুভব করেন কি যে অনেক ভালো করতে হবে বা সামনে যেতেই হবে, কোনো স্থবিরতা নয়? বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা জায়গাতেই তো একটা কম্পিটিশন থাকে, সেটা নতুন হলেও কম্পিটিশন, যিনি কিনা অনেক বেশি পরিচিত মুখ কম্পিটিশনটা তার জন্য থাকে। আমি নতুন হিসেবে কম্পিটিশনটা সেটা হচ্ছে সামনের দিকে এগিয়ে যেতে হবে, অনেক দূর এগোতে হবে, অনেকটা পথ। আর যারা পুরনো হিসেবে আছেন বা যারা হচ্ছে নিয়মিত হিসেবে আছেন, তাদের জার্নিটা হচ্ছে এটাই যে টিকে থাকতে হবে। এই হচ্ছে অল ওভার বিষয়টা। তো অবস্টাকল বা কোনো রকম প্রতিযোগিতা যেটাই বলি না কেন, সবটাই এখানে আছে। চেষ্টা করছি নিজের জায়গা থেকে যতটুকু সম্ভব ভালো করার, তবে অভিনয় ভালো করার চেষ্টাটা প্রতিনিয়তই করতে হচ্ছে। সামনে কি কি কাজ আসতে যাচ্ছে? আমরা তো যেহেতু হচ্ছে আর্টিস্ট, নিয়মিত কাজ করছি। প্রতি মাসে হচ্ছে 3টা 4টা করে নাটকের কাজ করা হচ্ছে, টিভি চ্যানেলগুলোর জন্য কাজ হচ্ছে। যদি কপাল খুব বেশি ভালো থাকে তাহলে ঈদেও দেখা যাবে চ্যানেলের জন্য কিছু কাজ আসবে, আর যদি সেটা না হয় তাহলে ইনশাল্লাহ পরের বার। এই হচ্ছে বিষয়। আর আমাদের বেশিরভাগ সময় যেটা হয় যে কাজগুলো আমরা করি, নাটকের নামগুলো আগে থেকে ওরকমভাবে ঠিকঠাক হয় না, তবে কিছু কাজ একটু ভিন্ন রকমভাবে হতে যাচ্ছে। যেমন এই তো পরশুদিন একটা কাজ শেষ করলাম, পাবে না তুমি আমায়, একটু ডিফারেন্ট ট্র্যাকের একটা গল্প, খুবই সুইট রোমান্টিক ট্র্যাজেডি মিলানো, ভালো লাগবে এই গল্পগুলো। আসছে, বেশ ভালো কিছুই আসছে। সিনেমা করার কোনো পরিকল্পনা আছে? সিনেমায় যাওয়ার যে ব্যাপারটা, আমার কাছে মনে হয় যে কমার্শিয়াল ফিল্ম করার মতো ওরকম অ্যাবিলিটি আমি রাখি না। আমার কাছে মনে হয়, এই যে একটা কথা বলছি নতুন মুখ, আবার দেখা যায় যে অনেক সময় আমরা সিনেমাতে নতুন মুখই দেখতে পাই। তবে আমার কাছে মনে হয় যে সিনেমাটা আমার জন্য না, কারণ কোথাও না কোথাও আমার কাছে মনে হয় যে আমি ছোট পর্দাতে অনেক বড় হতে চাই, বড় পর্দায় গিয়ে ঝরে যাওয়ার ইচ্ছাটা আমার নাই। কেন এই শঙ্কা কাজ করছে আপনার মাঝে যে বড় পর্দায় গেলে আপনি ঝরে যাবেন? এই শঙ্কা কাজ করার পেছনে একটা বড় কারণ হচ্ছে গিয়ে, আমি একটা কথা অনেক আগেও একটা ইন্টারভিউতে বলেছিলাম, আজকেও সেই কথাটা রিপিট করব, যে আমাদেরকে যদি খুব সহজে টেলিভিশনের পর্দায় দেখা যায়, কিংবা খুব সহজে যদি আমাদেরকে ইউটিউবে দেখা যায়, মানুষ টিকিট কেটে কেন আমাকে থিয়েটারে গিয়ে দেখবে? আগে তো আমার সেই যে অ্যাভেবিলিটি, এটা তো কমাতে হবে। আপনি আমাকে প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, সেটা ফোনে বলুন, টিকটকে বলুন, কোথাও না কোথাও দেখতে পাচ্ছেন। সো সেক্ষেত্রে টিকিট কেটে তো আপনি আমাকে দেখতে হলে যাবেন না। যুগের পরিবর্তনে তো এমনটা হয়েছে, আমরা ঐশ্বরিয়া রায় বচ্চনের কাছে যাই কিংবা মাধুরী দীক্ষিতের কাছে যাই, কিংবা বর্তমান সময়ে আমরা নতুন কোনো মুখের কাছে যাই, সেখানটায় কিন্তু আমরা দেখি যে তাদেরকে কোনো না কোনোভাবে এখন আমরা আমাদের পর্দায় দেখতে পাই। হয়তো বা পর্দাটা ছোট, মুঠোফোনের পর্দা দেখতে পাই, সেখানে, বা আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম, বিশেষ করে ইনস্টাগ্রামে তারা হর হামেশা তাদের রেগুলার আপডেটস দিচ্ছে, স্টোরি দিচ্ছে, ডে দিচ্ছে। তাহলে কিন্তু ব্যাপারটা কন্ট্রাডিক্ট করছে আপনার মতের ওরকম সাথে। আমার মনে হয় যে বিষয়টা ওরকম না। যেমন আপনি ঐশ্বরিয়া রায় বচ্চনের কথা বলছেন, তাকে আপনি যেরকমভাবে গ্রহণযোগ্যতাটা দিবেন, সেই গ্রহণযোগ্যতা আপনি হয়তো বা আমাদের যে রিসেন্ট যে ফিল্মটা, একটা রোমান্টিক ফিল্ম ছিল সাইয়ারা, ওখানে যে নায়িকাটাকে আমরা দেখতে পাই, আমার কাছে মনে হয় আপনি দুজনকে কখনো এক করে দেখবেন না। আপনি ঐশ্বরিয়াকে যে সম্মানটা দিচ্ছেন, ওই নতুন যে নিউ কামার তাকেও সম্মানটা দিবেন, কিন্তু ওই দুজনকে একই মাপকাঠিতে আপনি বিচার করতে পারবেন না। দুজনকে যতই আপনি আপনার মুঠোফোনে দেখুন না কেন, আসবে না আপনার কাছে। টিকিট কাটার যে বিষয়টা বলছিলেন আর কি, এটা আমি এটা বলছি এই কারণেই যে বিষয়টা হচ্ছে এটাই যে, লাইক, আমি যদি আমার গ্রহণযোগ্যতাটা ওরকমভাবে তৈরি করতে না পারি, আমাকে যদি আপনি সোশ্যাল মিডিয়াতে খুব সহজে দেখতে পান, টিকিট কেটে কেন হলে যাবেন আপনি? প্রশ্নই আসে না। সো আমার কাছে মনে হয় যে আসলে বাকিদেরকে নিয়ে কথা বলার ওরকম কোনো সুযোগ আমার কাছে নাই। যদি নিজের জায়গাটা নিয়ে বলি, আমার কাছে মনে হয় আগে নিজেকে আরও অনেক বেশি গড়ে তুলতে হবে, নিজের জায়গাটা আরও পরিধি বিস্তৃত করতে হবে, তারপর আমি হয়তোবা চেষ্টা করতে পারবো। এর বাইরে আমি বলবো না। আর আমার তার থেকেও বড় বিষয় হচ্ছে, যেখানে বাংলাদেশে একজন শাকিব খান আছে, আমাদের আরিফিন শুভ ভাই আছে, সিয়াম ভাই কাজ করছেন। আমার কাছে মনে হয় যে এই সময়টা তাদের, আমি কখনো এই সময়টাতে পদার্পণ করতেও চাইবো না। আর আমার কাছে মনে হয় যে লাইক সিনেমা
ভাবতে হবে, যাক না জীবন থেকে আরো 5-7টা বছর চলে যাক, তারপর যদি মনে হয় যে না আমি ক্যাপেবল, তখন ভাবতে পারি, তার আগে না। শুভকামনা থাকবে আপনার জন্য। অনেক ভেবে চিন্তে আপনি পথ মানে প্রত্যেকটা ধাপ ফেলছেন, বোঝা যাচ্ছে, যেহেতু ইন্ডাস্ট্রিতে এত হিরো আছে, আপনি এই মুহূর্তে হিরো হতে চান না। না, আমার কথা হচ্ছে যে আমি একটা কথা অনেক বেশি বিশ্বাস করি, সেটা হচ্ছে সঠিক সময়ের অপেক্ষা। বিশ্বাস করেন, আপনি সময়ের আগে যত কিছু চেষ্টা করবেন, কিছুই আপনার কাছে হাসিল হবে না। সময় আসবে, আপনি সঠিক সময় পদার্পণ করবেন, আপনি যা চাচ্ছেন তাই আপনি পাবেন, কিন্তু সময়টা আসতে দিতে হবে। সো সময়টা আসতে দিচ্ছি, আসুক না, দেখা যাক। বিজ্ঞাপনের কাজের কোনো ব্যস্ততা আছে কিনা? ওরকমভাবে এখন অবধি করা হয় নাই। সত্যি কথা বলতে গেলে আমি মিডিয়াতে কাজ করছি, একদমই বলা যায় যে মানে একদম স্ট্রাগল পিরিয়ড, যেটা যদি বলি, যে আমার আসলে ক্যামেরার সামনে কাজ করার মতো ওরকম পরিচিত কোনো মানুষ নাই, কোনো বন্ধু নাই, কোনো বড় ভাই নাই, কোনো মামা চাচা কেউ নাই। তো আমার জার্নিটা হচ্ছে এরকম যে ছোটোবেলা থেকে স্বপ্ন ক্যামেরার সামনে, পর্দার সামনে এসে দাঁড়াবো, তো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো পরে মনে হলো যে ক্যামেরার সামনে যদি বড় কিছু হতে চাই বা কাজ করতে চাই, ক্যামেরার পেছনে আগে বড় হতে হবে। তো ওই জায়গা থেকে রেডিওতে যাত্রা করি অ্যাজ এ আরজে, রেডিও জকি। তো ওই জার্নি প্রায় আমার 6 বছর যাবত চলছে এখনও। ওই জার্নি থেকে সিচুয়েশনটা এমন হলো যে সামহাউ 3 বছরের মাথায় কিছু ডিরেক্টর ভাই আপুদের সাথে পরিচয় হলো, যারা রেডিওতে গেস্ট হিসেবে আসা যাওয়া শুরু করলো। তো ওই থ্রুতে ধীরে ধীরে আমি ক্যামেরার সামনে আসার সুযোগটা পেলাম। তো আমার জার্নিটা যেখানে এরকমভাবে শুরু হয়েছে, সেখানে আসলে অনেক কিছু আমাকে ভেবে করতে হচ্ছে। আমি আসলে হুটহাট কিছু চাইবো হয়ে যাবে, সেটা আমাকে দিয়ে পসিবল না। ইভেন বিজ্ঞাপন ব্যাপারটা হয়তো বা যারা মিডিয়াতে কাজ করে তাদের কাছে অনেক সহজ, বাট আমার জন্য এটা অনেক বেশি দুর্লভ, চাইলেও হচ্ছে না। শুভকামনা থাকবে বিজ্ঞাপনের জন্য। আজ অনেকগুলো শুভকামনা নিয়ে বসেছি, যেহেতু আপনি একজন নতুন মুখ, সবসময় চাইবো যে নতুনরা এগিয়ে যাক, এবং একটা সময় কাউকে আসলে কারো জায়গা ছাড়তে হয় না, যে যে জায়গাটা আসলে পেয়ে যায়, অর্জন করে নেয়। এবং একজন শাকিব খান এসে কিন্তু আগের আমাদের যারা পুরোধা ব্যক্তিত্ব ছিলেন, নায়ক যারা ছিলেন, তারা তারা যে সরে গেছেন এরকমটা নয়। সুতরাং আপনারও একটা সুন্দর জায়গা হবে, এটা আমাদের প্রত্যাশায় থাকবে। ইনশাআল্লাহ। সিনেমা দেখেন কেমন? সিনেমা দেখা হয়, যথেষ্ট দেখি, যথেষ্ট মানে যতটুকু সম্ভব দেখা যায়। বিশেষ করে আগে তো বাংলাদেশের সিনেমা অত একটা দেখা হতো না, এখন তো ঈদ আসলেই আপনি তো ছোটবেলা থেকে নায়ক হতে চাইতেন, হ্যাঁ, অভিনয় করতে চাইতেন অনেক বেশি। তাহলে কেন সিনেমা দেখতেন না? বাংলাদেশের সিনেমা কেন দেখতেন না? আসলে বাংলাদেশি সিনেমা বলতে কি, যে যদি ছোটবেলার কথা বলেন, তাহলে না একটা সিনেমার কথা খুব বেশি মনে পড়ে, সেটা হচ্ছে মনের মাঝে তুমি। রিয়াজ খুব পছন্দের একজন অভিনেতা, এই সিনেমাটা দেখেছি। দেন হচ্ছে কি ধরেন পূর্ণিমার কথাও প্লিজ বলবেন। উনি তো জাতীয় ক্রাশ, ওনাকে নিয়ে আসলে এর বাইরে আর কি বলবো। না, রিয়াজ ভাইয়ের কথা বলে পূর্ণিমাপুর কথা বলতেই হয় না, তো তিনি রাগ করে ফেলবেন। না, রাগ করবেন না। সামনে নায়ক হতে চান, সুতরাং নায়িকাদেরকেও একটু, সেটা তো অবভিয়াসলি সেই জায়গাটা তো আই এম কিডিং। না, ইজ ওকে, আই আন্ডারস্ট্যান্ড, জোকস এ পার্ট, দ্যাট ওয়াজ জাস্ট জোকস এ পার্ট। বাট ফ্যাক্ট হচ্ছে কি, মানে আমার হয় কি যে একটা জিনিস অবভিয়াসলি প্রত্যেকটা অভিনেত্রীকে অনেক বেশি ভালো লাগে, কিন্তু আমি জানি না কেন যেন অভিনেতাদের প্রতি একটা দুর্বলতা কাজ করে, যে মানে ওনাদের কাছ থেকে শিখবো, ওনার মতো হব, চুলের স্টাইলটা ওনার মতো করবো, ওনার মতো করে হাঁটবো, এই জিনিসগুলো খুব বেশি ফলো আপ করি। সো দ্যাটস ওয়াই বেশিরভাগ সময় কথা বলতে গেলে কি হয়, যারা আমাদের অভিনেত্রী আছেন ওনাদেরকে একটু স্কিপ করে ফেলি, যেটা আমার মোটেও উচিত না, যার জন্য আমি খুবই সরি। নায়িকা ছাড়া কিন্তু নায়ক হতে পারবেন না, সেটা তো অবভিয়াসলি। নায়িকা ছাড়া নায়ক হওয়া যাবে না, যাবে তো যাবে না, সাপোর্টিভ রোল তো আসলে লাগেই, সেটা তো অবভিয়াসলি। আচ্ছা, হয় কিছু একটা হবে, যাই হোক। আমরা গল্পের উপর ডিপেন্ড করবে, নির্মাতার উপর ডিপেন্ড করবে পুরো বিষয়টা। এক্স্যাক্টলি। নাটক বেশি দেখেন না সিনেমা বেশি দেখেন? তুলনামূলক নাটক বেশি দেখি, কারণ আমার কাছে মনে হয় যে আসলে আমি যেই জায়গাটাতে আসলে সাস্টেইন করছি, বা যেই জায়গাটাতে আমার আসলে পথ চলা বা পদার্পণ, আমার কাছে মনে হয় এই জায়গাটাতে আসলে কিভাবে এগোবো, কিংবা কিভাবে নিজের জার্নিটাকে টিকিয়ে রাখবো, সেই জায়গাটাকে অনেক বেশি অবজার্ভ করা, বা এখানে মার্কেটটা কী হচ্ছে না হচ্ছে সেটার ব্যাপারে খোঁজখবর রাখাটা বেশ জরুরি। আর আমার একটা ব্যাপার হচ্ছে, নাটক অনেক দেখি, মানে অনেক বেশি দেখা হয়। আর সবচেয়ে বেশি নাটক দেখার পেছনে একটা বড় কারণ হচ্ছে, কেন যেন মনে হয় যে নাটক দেখি ভুল খুঁজে বের করার জন্য, যেখান থেকে আমি নতুন কিছু শিখবো। যেমন হয় না যে আপনি একটা নাটক যখন দেখতে বসছেন, আপনার কাছে মনে হয় যে এখান থেকে কিছু না কিছু মজা নিয়ে বেরোচ্ছি, কিছুটা কিছু এন্টারটেইন হচ্ছি, আবার হচ্ছে একটা রোমান্টিক নাটক দেখে চোখে পানি এসে যাচ্ছে। আমি নাটক দেখতে বসলে শুধু যেটা হয় যে হিরোদের যে ভাইবটা সেটাকে ফলো করি, যে আচ্ছা উনি এটা কীভাবে করতেছে, তাকিয়ে আছে, চোখ থেকে পানি পড়তেছে, আমাকে এটা শিখতে হবে। নাটক দেখছি, নাটক পজ করে প্র্যাকটিস করতেছি। আমার এই ব্যাপারটা কাজ হয় বেশি, যেহেতু আমার কোনো থিয়েটার ব্যাকগ্রাউন্ড নাই, বা কখনো কোথাও থেকে আমি প্রাতিষ্ঠানিক শিক্ষা নিইনি। সামনে মঞ্চে কাজের সুযোগ কি নেবেন কিনা? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে লাইফে যে কোনো রকম অপরচুনিটি পেলে যদি সেটা আপনার কাছে মনে হয় যে এটা আপনার জন্য পজিটিভ, সেটা কাজে লাগানো উচিত। আমার কাছে মনে হয় থিয়েটার বলুন, মঞ্চ বলুন, মানে যেরকমটাই বলুন না কেন, যদি অপরচুনিটি আসে এবং আমি যদি মনে করি যে এখানে আমার যাওয়া উচিত, আমি চোখ বন্ধ করে যাব। আর অভিনয়ের যেই জায়গাটার সাথে জড়িত, সেই জায়গাটাতে যেতে আসলে দ্বিধাবোধ করা উচিত না, আমি মনে করি।
নাটক তো বেশ কয়েকটা করা হয়েছে অলরেডি করেছি। আপনার 2022 থেকে যেহেতু জার্নি শুরু হয়েছে, কো আর্টিস্ট হিসেবে কাদেরকে পেয়েছেন, কো আর্টিস্ট হিসেবে কাদের নির্দেশনায় কাজ করেছেন? নির্দেশনা আমার আসলে জীবন প্রথম ডিরেক্টর ছিল হচ্ছে হাসিব হোসেন রাখি, আমার একজন বন্ধু বলতে পারি। দুজনের প্রায় কাছাকাছি বয়স, একজন ডিরেক্টর একজন আর্টিস্ট। তো রাখির সাথে আমার জার্নিটা শুরু হয়। তো ওই সময় যখন কাজ স্টার্ট করি তখন তো শুধুমাত্র আমি একজন আরজে। তো আমাকে জাস্ট রাখি বললো একটা কাজ করো, দেখতে টেকতে তো ভালোই আসো, কথাবার্তা ভালোই বলছো, একটা কাজ করো, চলো তোমাকে একটু নাটকে নিয়ে আসি, দেখি কি করো। তো ওখান থেকে যেটা হলো যে প্রথম নিলয় ভাই, তৌসিফ ভাই, জোফান ভাই সবার সাথে টুকটাক করে স্ক্রিন শেয়ার করতাম, কখনো বা ছোট ভাই, কখনো বা নায়িকার বেস্ট ফ্রেন্ড। যেমন আমি হচ্ছে আমার প্রথম কাজে আমি তানিয়া বৃষ্টি আপুকে পেয়েছিলাম, শামীম হোসেন সরকার ভাইকে পেয়েছিলাম, তারপর হচ্ছে তৌসিফ ভাইয়া, জোফান ভাইয়া, হিমি আপু আছে, নিলয় আলমগীর ভাইয়া আছে, ওনাদেরকে পেয়েছি। তো তখন দেখা যেত যে বললাম ছোট ভাই, কখনো বা বন্ধু, এরকমভাবে কাজ করেছি। আর যখন নিজে লিড আর্টিস্ট হিসাবে কাজ শুরু করলাম তখন আমার প্রথম কো আর্টিস্ট ছিল শায়লা সাথী, তারপর এসছে হচ্ছে স্পৃহা, তারপর আমি মায়া রহমান আছে, রিসেন্টলি কাজ করেছি একটা টেলিভিশনের জন্য ওর সাথে, নাটকটার নাম ছিল ব্যাচেলরের বউ, অনেকেই রিলেট করতে পারবে। তারপর এখন কাজ করছি নতুন আরেকটা মুখ আসছে, তুলনা, মেয়েটার নামই হচ্ছে তুলনা, কম্পেয়ার। তো এই আর কি, বেশ কিছু কো আর্টিস্টের সাথে কাজ করা হচ্ছে। তবে ইচ্ছেটা অনেক বেশি যে রিনাউন্ড যে ফেসগুলো আছে যদি অপরচুনিটি মিলে যায় ওনাদের সঙ্গে কাজ করব, কিন্তু আসলে হয়ে উঠছে না। ওটিটিতে কাজ করা হয়েছে? এখন অবধি ওটিটিতে টুকটাক কাজ করেছি, ওরকম ভাবে না, মানে যেটা বলতে পারবো ওরকম ভাবে কাজ করা হয়নি। অনেকেই বলে থাকেন যে আপনি গণমাধ্যমে কাজ করলে, আপনি নাটক সিনেমায় কাজ করলে আপনার সাইড প্রফেশন রাখতে হবে, আপনি ব্যাপারটা কিভাবে দেখেন? যে যারা শিল্পী তাদের উচিত একটা সাইড প্রফেশন রাখা, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম সবাই রাখে। যেমন আমার কথা যদি বলেন, আমার জার্নিটা রেডিও থেকে হয়েছে, স্টিল আমি রেডিওর সাথে কানেক্টেড অ্যাজ এ আর্ট, যে এখনো কাজ করছি, নাটক অভিনয় করছি, দুটো মিলিয়ে যাচ্ছে। কিন্তু রেডিও আর মিডিয়া কনফ্লিক্ট হওয়ার যে ব্যাপারটা, তফাৎ নেই, কিন্তু রেডিও নাই একটা তো। গণমাধ্যম। হ্যাঁ, নাই তো। আমি একটা কথা শুরুতে বললাম না যে আমি তো পর্দার সামনে এসে দাঁড়াবো, আমার কথা হচ্ছে যে আমি তো এই ক্যামেরাটার সামনে কাজ করতে চাই, তো সেই জায়গাটা তৈরি করার জন্যই কিন্তু আমি রেডিওটাকে বেছে নিয়েছিলাম। তো ওখান থেকে আলটিমেটলি কিন্তু আমি এখানটাতে এসেছি। আমার জার্নিটা বলা যায় যে এক প্রকার হচ্ছে আল্লাহর কাছে চেয়েছি এবং ওরকমভাবে পরিকল্পনা করেছি, আল্লাহ পরিকল্পনাটা হচ্ছে সফলভাবে আমাকে সামন দিকে নেওয়ার জন্য জাস্ট সম্পূর্ণ সুযোগটা দিয়েছে। সো দ্যাটস আজকে আমি এখানে। তো সেই জায়গা থেকে আমি এটুকুই বলতে পারি যে লাইক তফাৎ তো দুটোর মধ্যে নাই, রেডিওতেও অভিনয় করতে হচ্ছে, ওখানে ক্যামেরার পেছনে অভিনয় করছি, এখানে ক্যামেরার সামনে অভিনয় করছি, দুটো মিলিয়ে জীবিকাটা ভালো যাচ্ছে। তবে রেডিওর ব্যাপারটা এরকম যে ওখানে প্রতি মাসে একটা স্যালারি পাচ্ছি, ওখানে কিন্তু আবার এরকমটা হয় না যে একটা কাজ করছি অ্যামাউন্টটা নিয়ে আসছি। সো আমার কাছে মনে হয় ওইটা আমার একটা চাকরি, আর এখানে যেটা করছি এটা হচ্ছে আমার শিল্পসত্তা। যদিও ওইটাও শিল্পসত্তা, কিন্তু ওইটাকে আমি আমার জাস্ট একদম জীবিকা হিসেবেই ধরি আর কি। আমার কাছে মনে হয় ওখানে আমার পরিশ্রমটা বেশি, কথা বিক্রি করে খাচ্ছি, ওটার মানে জায়গাটা আমার কাছে বেশি আর কি, এটুকুই বলতে পারি। খুব রিসেন্ট আমরা কি কি কাজ দেখতে পারবো? মায়ার হৃদয়, তারপর হচ্ছে হৃদয় ছেঁড়া টান, এছাড়া আছে পাবে না তুমি আমায়। সবগুলো কি রোমান্টিক ধর্মী প্রেমের গল্প? ট্রাস্ট মি, আমার যেই কয়টা কাজের কথা বললাম একটাও আপনার কাছে রোমান্টিক মনে হবে না, প্রত্যেকটাই দেখবেন যে শুরুটা খুব সুন্দর কিন্তু শেষটা চোখে পানি আসবে। সেই তো, মানে প্রেম ভালোবাসা রোমান্টিক নিয়েই তো ট্র্যাজেডি, হ্যাঁ, কাছাকাছি। গল্পটা। আর পারিবারিক গল্পগুলোর কথা বলতে গেলে আসলে পারিবারিক গল্পগুলো ওরকম ভাবে আসলে করা হচ্ছে না এখন। সামহাউ হয় না যে কখনো কখনো একটা জোয়ার যায় যে এই সময়টা, যেমন সামনে হচ্ছে ভ্যালেন্টাইন, তো ওই বিষয়টা হচ্ছে কি যে ডিরেক্টরদের মাথাতেও হয়তো বা এরকমটাই ভাবনা আছে, সামনে ভ্যালেন্টাইন, এখন তো ফ্যামিলি ড্রামাগুলো খুব একটা যাবে কি যাবে না তার একটা ব্যাপার থাকে। সো ভ্যালেন্টাইনকে কেন্দ্র করেই মোটামুটি কাজগুলো করা হচ্ছে আর কি। দ্যাটস ওয়াই কাজের ধারাবাহিকতাটা একটু এমন যাচ্ছে। তবে আমি মোস্ট অফ দ্য টাইম বলতে পারি যে সামাজিক গল্পগুলো করতে অনেক পছন্দ করি, সামাজিক গল্পগুলো খুব ভালো লাগে। অভিনয় নিয়ে সামনের পরিকল্পনা জানতে চাই, একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। ধীরে ধীরে, যেমন এই মুহূর্তে আমাদের বর্তমান সময়ে খুবই জনপ্রিয় অভিনেতা যারা আছে, তৌসিফ ভাই, জোফান ভাই, আরশ ভাই, খায়রুল বাশার, ইয়াশ রোহান, আমার কাছে মনে হয় এই নামগুলোর সাথে নিজেকে জড়াতে চাই। সবচেয়ে বড় যে ব্যাপারটা যে প্রায় সময় এটা হয়, যেমন গতকালকেও দেখছিলাম যে 2025-এ 5জন বেস্ট আর্টিস্ট বা অ্যাক্টরের কথা যদি বলি, সেখানে তৌসিফ, জোফান, খায়রুল বাশার, ইয়াশ রোহান আছে, আমাদের জিয়াউল হক পলাশ ভাই আছে। আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে নিজের নামটা দেখতে চাই, শুধু সেটা একবার না, আমার কাছে মনে হয় সেটার কনসিস্টেন্সিটা আমি ধরে রাখতে চাই। শুধু এইটুকুই চাইবো যে দোয়া রাখবেন আমার জন্য, যাতে করে হচ্ছে টিকে থাকতে পারি এই যাত্রাটাতে, এই জার্নিটাতে, এবং ইনশাল্লাহ যেন আজকে এখানে প্রথমবার আসছি, যাত্রাটা যেন এখানে শেষ না হয়, আজকে থেকে আবার যেন 5 বছর পরে এখানে এসে বসে আপনাকেই পাই এবং খুব বড় পরিসরে যেন নিজেকে দেখতে পাই, এটুকুই আমার চাওয়া। শুভকামনা রইল আপনার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632-030 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন চিত্রশিল্পী জন সিঙ্গার সার্জেন্টের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, আমি যখনই কারো পোর্ট্রেট আঁকি তখনই একজন করে বন্ধু হারাই। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ 8টা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।